যায়। আমরা অ্যাভেলেবল সংগঠন দেখি তারা সহজেই তৈরি করে ফেলে, কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে অর্থনৈতিক এবং কমিটিগত দুইটা কারণে বিশেষ করে সংগঠনগুলো ক্যান্সেল হয়ে যাবে, বাদ হয়ে যায়। অর্থনৈতিক কারণটা থাকে হচ্ছে তাদের স্বচ্ছতার অভাব থাকে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকলে সংগঠন নিমিশে শেষ হয়ে যেতে পারে। কন্ট্রোল করে উনি এবং নিয়ন্ত্রণ করে উনি। ঈদ উল ফিতরের ঈদ মোবারক। আসলে আমাদের এই সংগঠনের যে ঈদ পুনর্মিলনী, এই ঈদ পুনর্মিলনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যেটা হচ্ছে আমরা প্রতি বছরের দুইটা ঈদ, বিশেষ করে কোরবানি ঈদ এবং রোজার ঈদ, এই দুইটা ঈদের পরে আমরা সবাই একত্রিত হতে পারি এবং একত্রিত হওয়ার মাধ্যমে আমরা সবাই ঈদ পুনর্মিলনী করে থাকি। এতে আমাদের আহ্বানে অনেকে দূর দূরান্ত থেকে আসে। সবার প্রতি আসলে অশেষ কৃতজ্ঞতা। কারণ হচ্ছে আমি আজকে আমাদের যে যারা উপস্থিত আছে, আমি আজকে দেখতে পেলাম যে মোটামুটি সব ফোকাল পার্সন এখানে আছে। গ্রামের সার্বজনীন, অর্থাৎ গ্রামের সব জায়গা থেকে এখানে এসেছেন। ওইটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আমরা আশাবাদী যে পরবর্তীতে যে কোনো মিটিং এ আমরা আহ্বান করলে এভাবে সবাই সাড়া দিবেন এবং আসবেন। তো আমরা জানি যে একটা সংগঠন টিকে থাকে, একটা কথা আছে যে স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন করা যায়, ঠিক একইভাবে আমাদের সংগঠনও প্রতিষ্ঠা করা যায়। আমরা অ্যাভেলেবল সংগঠন দেখি তারা সহজেই তৈরি করে ফেলে, কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে অর্থনৈতিক এবং কমিটিগত দুইটা কারণে বিশেষ করে সংগঠনগুলো ক্যান্সেল হয়ে যাবে, বাদ হয়ে যায়। অর্থনৈতিক কারণটা থাকে হচ্ছে তাদের স্বচ্ছতার অভাব থাকে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকলে সংগঠন নিমিশে শেষ হয়ে যেতে পারে। এটা আমরা অবশ্যই উপলব্ধি করছি এবং আমরা আশপাশের সংগঠনগুলোর দিকে তাকাইলে এটাই দেখতে পাই। তবে বেশিরভাগই হচ্ছে কমিটিগত কারণে। অর্থনৈতিক কারণটা হয়তো তারা জবাবদিহিতাটা ওইভাবে করে না বা স্বচ্ছতা সহিত করে না, কিন্তু কমিটিগত কারণটাও থাকে। তো আমাদের সংগঠনের কার্যক্রমগুলো সবাই উপলব্ধি করতে পারছেন যে আমরা আমরা যে কোনো একটা এজেন্ডা নিয়ে সামনে আগাই, এটা আমরা স্বচ্ছতা সহিতে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে আমাদের যে গ্রুপ আছে আমাদের সংগঠনে, ওই গ্রুপের মাধ্যমে আমরা তার স্বচ্ছতাটা প্রকাশ করে থাকি। আর কমিটিগত বিষয়টা হচ্ছে কি, ডেমোক্রেটিক ওয়েতে আমরা গেলে, ডেমোক্রেটিক ওয়েটা কি, একটা সংজ্ঞা আছে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ। এটা একটা পশ্চিমাদের এজেন্ডা। সোজা কথা বললে আমরা বলতে পারি যেটা হচ্ছে পশ্চিমাদের এজেন্ডা। ওরা এটা স্থাপন করছে, একটা মতবাদ দাঁড় করেছে। এই মতবাদটাকে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দেশে, আমাদের বাংলাদেশও আছে। যদিও আমরা সংবিধানের বাইরে কথা বলতে পারবো না, আমরা গণতান্ত্রিক উপায়েই আমরা আছি। তবে আমরা দেখতে পাচ্ছি যে দেশগুলোতে গণতন্ত্র আছে, ওই দেশগুলোতেই বেশিরভাগ সমস্যা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান গণতান্ত্রিক দেশ, একটা সরকার কোনো 5 বছরের বেশি টিকতে পারে না। কিন্তু যারা গণতন্ত্রটা কেবল চর্চা করে, কেউ আছে চর্চা করে আর কেউ আছে চাপিয়ে দেয়। আমাদের কাছে হচ্ছে চাপিয়ে দেওয়া আছে। আর গণতন্ত্র চর্চা করে হলো যারা প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রে তারা করছে, তারা অবশ্য তাদের এই মতবাদটাকে টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করে যে তাদেরকে এই মতবাদটাকে সার্বজনীন করার জন্য। তো আমাদের যে সংগঠনগুলো যদি গণতান্ত্রিক উপায়ে হয়, আমরা কেমন দেখি? স্বাভাবিকভাবে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয় জনগণের প্রত্যক্ষ ভোটে। এই ভোটের মধ্যে একজন শিক্ষিত আমি বলবো না, যে সচেতন মানুষ যে ভোটটা দিবে, একজন অসচেতন মানুষ যে কালা ভুবা কোনো কিছু বলতে পারে না, লিখতে পারে না, জানতে পারে না, শুনতে পারে না, সেও একটা ভোট দিবে। এই ভোট আর ওই ভোট, দুইটার ভোটের সমান ভ্যালু। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে নেতা নির্বাচন করার সময় একটা ভালো নেতা নির্বাচিত হয় না। আর সংগঠনের ক্ষেত্রে তো আমরা আসলে বলতেই পারি যে সংগঠনটা মূলত আমাদের, যেহেতু আমরা গণতান্ত্রিক মতবাদ বিশ্বাস করি না, সংগঠন বিশেষ করে আমরা খেলাফতের বিশ্বাসী নরমালি। তো খেলাফতের বিশ্বাসী গুলো দেখে আমরা যদি কয়েকটা দেশের দিকে তাকাই, সেটাও আমরা দেখতে পারি যে তাদের সরকারগুলো স্টেবল থাকে। যেমন আমরা যদি বলি সৌদি আরবের কথা বলি, যদিও তারা রাজতন্ত্র চালু আছে, বা পার্শ্ববর্তী দেশগুলো আছে, তাদেরও এই খেলাফতের ভিত্তিতে তৈরি হওয়ার কারণে এরা দিন দিন ক্ষমতায় আছে, কিন্তু তাদেরকে পতন করানোটা প্রায় অসম্ভব, এরকম হয়ে যায়। নরমালি আমরা দেখতে পাচ্ছি খেলাফতের মাধ্যমে যে ইরানের ধর্মীয় নেতা বাছাই করা হয়, ওই ধর্মীয় নেতাকে শেষ করার জন্য অলরেডি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে।
তার ছেলে আছে মোস্তফা কামিনী, আমি দৃঢ় বিশ্বাস যদি মোস্তফা কামিনীকে হত্যা করা হয় তার পরবর্তী আরেকজন আসবে ধর্মীয় নেতা হিসেবে। এটা সহজ, মানে এটা এই দেশের যে স্কলার থাকে, মানে যারা দেশ পরিচালনা করে, তারা সবাই মতবাদ দিয়ে এটাকে তৈরি করে থাকে। তো এই জন্য এটা স্টেবল থাকে, এবং এটা আমরা আমাদের ইসলাম এটাকে সমর্থন করে, এবং ইসলাম মানে এই খেলাফতে বিশ্বাসী। তো যাই হোক, আমি আমাদের এই সংগঠনের যে ফাউন্ডার জনাব মিসবাউদ্দিন মাসুমি, উনি দীর্ঘদিন মানে উনি প্রতিষ্ঠা লগ্ন থেকে একজন ফাউন্ডার এবং উনি প্রতিষ্ঠাতা সভাপতি। আমি এই যে আমাদের দীর্ঘ 20 বছর হলো আমাদের সংগঠন, এই 20 বছরে আমি কাউকে শুনি নাই যে আমাদের প্রতিষ্ঠাতা নিয়ে কোনো সমস্যা আছে, ফাউন্ডার নিয়ে কোনো সমস্যা আছে এবং তাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে। আমার কানে অন্তত আসে নাই। আমি মানে ভাইটাল কোনো ইয়েতে না থাকলেও আমি যখন সরাসরি মানুষের সাথে কথা বলি, তারাও কোনোদিন বলে নাই। এর কারণ হচ্ছে উনি ফাউন্ডার, উনি প্রতিষ্ঠাতা, উনি প্রচার সম্পাদক, উনি কোষাধ্যক্ষ। আমি কেন বলি কোষাধ্যক্ষটা, কেন বলি উনি কোষাধ্যক্ষ আমাদের একজন আছে, তারপরে উনি আছে, উনি টোটালি এই সংগঠনটাকে ভালোবাসে বলে, এই সংগঠনটাকে মানে তার নিজের মনে করে, একটা পরিবারের সদস্য মনে করে কাজ করে বলে সে এই সংগঠনের তদারকি করে, এবং অর্থনৈতিক যত লেনদেন আছে বা যত হিসাব নিকাশ আছে উনি প্রত্যক্ষভাবে তার হিসাব নিকাশ রাখে। এবং আমাদের কোষাধ্যক্ষ, আমরা সংগঠনের নর্মালি যে ফর্মালিটিস আছে এটা আমরা মেনটেন করি, মেনটেন হওয়া সত্ত্বেও উনি সবগুলোকে মানে উনার আলটিমেটলি উনি এটাকে নিয়ন্ত্রণ করে। আর এটা আমরাও জানি যে একটা সংগঠন হোক, যেমন একটা অফিসের যদি একটা কর্মচারী ভুল করে থাকে, এটার দায়ভার থাকে কার? প্রতিষ্ঠান প্রধানের। ঠিক আমাদের দেশের যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে আমরা দেখি যে রাজনৈতিক ব্যক্তি, একটা নেতা কর্মী যদি ভুল করে, আলটিমেটলি আমরা গালি দিই প্রধানমন্ত্রীকে। তো এটাও ঠিক, আমাদের এই সংগঠনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, এটা আলটিমেটলি দায়ভার যাবে একজন সভাপতির উপরে, কারণ সভাপতি এটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো আমি মানে একটা প্রস্তাব না, আমি সমর্থন করি আর কি, যে এই আমাদের সংগঠনটা যেহেতু 20টা বছর হয়ে গেল, ধীরে ধীরে এই সংগঠনটা মানে প্রসারিত হচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, সদস্য সংখ্যা দিন দিন বাড়তেছে, এবং এই সংগঠনের কার্যকলাপটা মানে সার্বজনীন হওয়াতে আমাদের গ্রামের সবাই এটাকে খুব ভালো পজিটিভলি নেয়। এই প্রেক্ষিতে আমি বলবো যে আমাদের এই সংগঠনের আজীবন ফাউন্ডার এবং প্রতিষ্ঠাতা আমাদের যে সম্মানিত সভাপতি মিসবাউদ্দিন মাসুমি থাকবে। এটা নিয়ে কেউ আশা করি কেউ দ্বিমত পোষণ করবেন না, কারণ হচ্ছে আপনারা তো বুঝতেই পারতেছেন যে 20টা বছর, কেউ হয়তো এটাকে মানে নেগেটিভ নিয়ে না, একটু পজিটিভ চিন্তা করেন যে 20টা বছর হলো সংগঠনে কোনো ধরনের নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি হয় নাই। তো আশা করি উনি যদি এই সংগঠনটাকে এইভাবে ঠিক আঁকড়িয়ে রাখে আজ অব্দি, আশা করি আমাদের এই সংগঠনের কোনো সমস্যা হবে না, এবং সংগঠন, আমি বিশ্বাস করি এই সংগঠনটা আরো বেশি প্রসারিত হবে এবং সার্বজনীন থেকে আরো সার্বজনীন হবে। এবং আমাদের যে মূল এজেন্ডা মানবিকতা, মানব সহায়তা, এটা অব্যাহত থাকবে। আমাদের একটা সময় আমরা শুরু করছিলাম ছোট ছোট মানবিক কাজগুলো দিয়ে, যেমন এই ব্রিজের গুড়ার মধ্যে মাটি ছিল না, আমরা কাঁধে করে মাটি নিয়ে, মাথায় করে মাটি নিয়ে আমরা ফিল আপ করছি, এটা যাতে মানুষ যাতায়াত করতে পারে। আমাদের ওই যে জমি থেকে যখন ধান ভার করে নিয়ে আসে, তখন এটা পার হইতে গেলে আঁটু পানি লাগে, অনেক সময় ধান ভিজে যায়, এরকম পানি ছিল। আমরা সবাই মিলে মাটি কুড়ে এটাকে পুরো একটা রাস্তার মতো কালভার্ট তৈরি করেছিলাম। এই ছোট ছোট সহজ মানে মানবিক কাজ দিয়ে আমরা শুরু করছিলাম। এখন আমাদের দেখেন কয়েকটা এজেন্ডা নিয়ে আমরা সামনে আগাচ্ছি। অলরেডি আমরা ইতিমধ্যে কয়েক বছর ধরে আমরা ঈদ উপহার বিতরণ করছি। একটা সময় 9 বছর ধরে আমরা ঈদ উপহার বিতরণ করছি পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ রমজান মাসে। সামনে কুরবানি ঈদ হয়তো আমরা অন্য কিছু দিয়ে, অর্থাৎ মানে অসহায় মানুষ যারা আছে তারা মাংস পায়, কিন্তু মাংসের সাথে যে তাদের আরো আনুষঙ্গিক তেল, ডাল, চিনি এগুলো লাগে, এগুলো আমরা হয়তো দেওয়ার চেষ্টা করব। এবং আমরা কিছুদিন আগেও যে আমাদের সংগঠন থেকে হেল্প ফর সকল করে আমরা ওনাকেও কিছু সাপোর্ট দিয়েছি, এবং একজন আহত ব্যক্তি ছিল, ওনাকেও আমরা সহযোগিতা করেছি। এইভাবে এই যে আমাদের সামনেও একটা এজেন্ডা আছে যে আমরা গ্রামের প্রতিমধ্যে, অর্থাৎ গ্রামের প্রবেশ পথে আমরা এই এসএস পাইপ দিয়ে আমরা এটা কি বলে পেস্টুম মানে বানাবো। এই প্রবেশ পথে যেন আমরা বুঝতে পারি যে আমরা দাঁত মন্ডল থেকে আমরা তাদেরকে শুভ কামনা জানাইছি, এবং গুরুস্থানের মধ্যে আমরা এই এসএস পাইপ দিয়ে এটা তৈরি করবো যেন গুরুস্থানের পবিত্রতা রক্ষা করা যায়।
এই এজেন্ডাগুলো আমরা সামনে নিছি। ইনশাল্লাহ আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে এই সংগঠন থেকে আমরা আরো বড় ধরনের এজেন্ডা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এটা সবাই সহযোগিতা করবেন। এই আশা। একটা বিষয় হচ্ছে আমাদের কমিটির আবার নবায়ন হবে, হ্যাঁ 2027 সালে নবায়ন হবে। তো এখানে কমিটির অনেকে এখানে থাকবে আশাবাদী। আমরা আশা করছি যে আপনারা একটু ধৈর্য ধরেন, 27 সাল পর্যন্ত একটু অপেক্ষা করেন। আমরা এই কমিটির নবায়নের মাধ্যমে যারা আমাদের কমিটিতে প্রায়োরিটি দেয় কাদেরকে, যারা আমাদের কমিটির আমাদের সংগঠনটাকে ভালোবাসে, আমাদের সংগঠনটাকে নিজের মতো করে আঁকড়িয়ে ধরেছে। এবং আমরা এটা উপলব্ধিও করতে পারতেছি, আমাদের যখন সাহায্য সহযোগিতা এবং আমাদের মতামতের দরকার হয় তখন আমরা সাড়া পাচ্ছি। যাদেরকে আমরা পাচ্ছি এটা আমরা তাদেরকে আমরা রাখার চেষ্টা করব। আর এই সংগঠনটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সোজা কথায় যে আমাদের সংগঠনের ফাউন্ডার উনি ওনার মতামতের জন্য আমাদের কাছে মানে মতামত ব্যক্ত করে, আমাদের সংগঠনে যারা আছে আমাদের কাছে উনি ওনার মতামত ব্যক্ত করে, কিন্তু পুরোপুরি কন্ট্রোল করে উনি এবং নিয়ন্ত্রণ করে উনি। এই প্রেক্ষিতে আমি বলবো যে সংগঠনের যেই পদ পাবে, সামনে যারা পদ পাবে তারা মানে অন্তত আমাদের এই আমাদের যে ফাউন্ডার চেয়ারম্যান সভাপতি ওনাকে সহযোগিতা করবেন এবং উনি যে কমিটিটা দেয় ওই কমিটিটা আমরা সবাই যেন মেনে নেই। দেখেন আমরা কমিটিতে এমন কাউকে ঢুকাই না যে কমিটিটা নিয়ে বিতর্ক তৈরি হবে। আমরা আমাদের এই সংগঠনটাকে কিভাবে সামনে নিয়ে এগিয়ে যায়, আমরা যাদের পজিটিভ চিন্তা ভাবনা আছে তাদেরকে দিয়ে আমরা এই কমিটিটা করি। এবং আমাদের অনেক অনেক সময় আমরা এই কমিটিটাকে মানে বড় করার জন্য চিন্তা ভাবনা করে থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে ওই চিন্তাটাও আমরা রাখি যে কমিটি বড় করতে গিয়ে যদি আবার কমিটিটা হুমকির মধ্যে পড়ে যায় তখন আবার আমরা ওই ধরনের চিন্তা ভাবনা থেকেও পিছিয়ে আসি। তো মূলত উদ্দেশ্য একটাই, কমিটি নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, কমিটির যেন তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী অর্থাৎ স্বাচ্ছন্দ্য বোধ করে সবাইকে নিয়ে কাজ করতে পারে, এইভাবে আমরা কমিটিটা রাখার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।